আর্জেন্টিনার কার সাথে খেলা পড়ে আর ব্রাজিলের কার সাথে খেলা পড়ে, কেন এগুলো কেন করে? এত মানুষটা কেন কান্না করে ওরা? ভক্তদের কাঁদিয়ে ব্রাজিলের বিদায়, হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নেইমারের অবসরের ঘোষণা, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। কক্সবাজারের পৃথক পাহাড় ধসে ৮ রোহিঙ্গা সহ ৯ জনের মৃত্যু, উদ্ধার কাজ সমাপ্ত, টানা বৃষ্টিতে ২৫ গ্রাম প্লাবিত, উপকূলে ঝোড়ো বাতাস। খামিনের কফিন নিয়ে তেহরানের শোক মিছিলের প্রস্তুতি, মরদেহ নেওয়া হবে ফ্রিডম স্কোয়ারে, দেখার সুযোগ পাবে সর্বস্তরের মানুষ। পারমিট ফিটনেসের বালাই নেই, সড়কে বাসে নৈরাজ্য, এবছরে ২ রুটে একক ব্যবস্থা চায় সরকার, রাজনৈতিক সদিচ্ছা চান বিশ্লেষকরা। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে ২৫০ কন্টেইনার গায়েব, বিপাকে ব্যবসায়ী, ৯ মাসে ৪ চিঠিতে সাড়া পায়নি কাস্টমস। এবং অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হচ্ছে দুপুরে, সর্বস্তরের শ্রদ্ধার পর দাফন। স্বাগত স্টার নিউজের সাথে আছি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম। টিএসসিতে শুরুটা ছিল উৎসবের, শেষটা কান্নায়। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে প্রিয় দলের জন্য গলা ফাটিয়েছিলেন ব্রাজিল সমর্থকেরা, কিন্তু নরওয়ের কাছে হেরে হেক্সার স্বপ্ন আবারও ভেঙে যায় সেলেসাউদের। শেষবাসীর আগেই অনেক সমর্থক নীরবে টিএসসি ছেড়ে চলে যান। উৎসবের প্রাঙ্গণ ঢেকে যায় হতাশা আর দীর্ঘশ্বাসে। বিস্তারিত গোলাম মুর্শিদের রিপোর্টে। কান্না ভাঙা স্বপ্ন আর ৪ বছরের নতুন অপেক্ষা। টিএসসির আকাশে ঝরে পড়া বৃষ্টি যেন এক মুহূর্তে মিশে গেল ব্রাজিল সমর্থকদের দীর্ঘশ্বাসে। হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে যারা হলুদ জার্সিতে প্রিয় দলের জন্য গলা ফাটিয়েছিলেন, শেষবাসীর আগেই তাদের অনেককেই নীরবে ফিরে যেতে দেখা গেল। ২০০২ সালের পর বিশ্বকাপ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো সেলেসাউদের। কোচ কিছু করে নাই, ফিফা এটা নিয়ে টোটালি প্ল্যান। মেসিদের আর্জেন্টিনার কার সাথে খেলা পড়ে আর ব্রাজিলের কার সাথে খেলা পড়ে, কেন এগুলো কেন করে? এখানে আঞ্চলিকদের অনেক ভুল ছিল। নেইমারে প্রথম একাদশে রাখে নাই, এরপরে আরো দ্বিতীয় ভুল ছিল। মাঝখান দিয়া ৭০ মিনিটের পরে কিছু প্লেয়ার উড়ে এলাইছে। ম্যাচের আগেই টিএসসি যেন পরিণত হয়েছিল ছোট্ট এক ব্রাজিলে। হলুদ জার্সির ঢেউ, কালার স্মোক, ভেপুর শব্দ আর ব্রাজিল ব্রাজিল স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। ঠিক তখনই নামে গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু বৃষ্টিকেও উপেক্ষা করে জায়ান্ট স্ক্রিনের সামনেই অবস্থান নেন শত শত সমর্থক। সবার বিশ্বাস ছিল এবারও জয় নিয়েই ফিরবে সেলেসাওরা। শুরুর ৩ মিনিটেই নরওয়ের একটি গোল অফসাইডে বাতিল হওয়ায় স্বস্তি ফিরেছিল সমর্থকদের মুখে, কিন্তু ১৪তম মিনিটে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি মিসের পর থেকেই বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। বলের দখল আর আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি ব্রাজিল। শেষ পর্যন্ত ৭৯ ও ৯০তম মিনিটে এর্লিং হালান্ডের জোড়া গোলে মুহূর্তেই শেষ হয়ে যায় হেক্সার স্বপ্ন। আপনার ব্রাজিল যেরকম সাম্বার জন্য পরিচিত, আপনার ব্রাজিলের যদি আগের দিনের খেলাগুলো আপনারা দেখেন, ওরা এরিয়ালে অনেক ছোট ছোট পাস খেলতো। সো ওই খেলাটা মিসিং। আসলে আমার ১৪ গোষ্ঠীর মধ্যে কেউ ব্রাজিল সমর্থন করে না, একমাত্র আমি করি। বাসায় যেতে পারবো না, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারবো না, বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারছি না। শেষবাসী বাজার অপেক্ষাও করেননি অনেক সমর্থক, কেউ মাথা নিচু করে, কেউ চোখ মুছতে মুছতে, আবার কেউ কোনো কথা না বলেই ছেড়ে যান টিএসসি। অন্যদিকে ব্রাজিলের বিদায় নিশ্চিত হতেই উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনার সমর্থকেরা। কয়েক ঘন্টা আগেও যে টিএসসি ছিল উৎসবের রঙে রাঙানো, ম্যাচ শেষে সেখানে রয়ে যায় শুধু নীরবতা, ভাঙা স্বপ্ন আর আরও ৪ বছরের অপেক্ষার গল্প। গোলাম মোর্শেদ, স্টার প্লে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এখানেই শুরু, এখানেই শেষ বলে কি ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের কথাই জানিয়ে দিলেন নেইমার? তেমনটা হলে এই মেটলাইফ স্টেডিয়ামে ক্যারিয়ার শুরু করা নেইমারের ১৬ বছরের ক্যারিয়ার থামছে এই স্টেডিয়ামেই। বিশ্বকাপ থেকে নেইমার আর ব্রাজিলের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল উন্মাদনায়ও ভাটা পড়ল।
এখানেই শুরু হয়েছিল, এখানেই শেষ। নরওয়ের বিপক্ষে হারের পর নেইমার কি অবসরের বার্তাই দিয়ে দিলেন? 2010 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল নিউ জার্সির এই মেটলাইফ স্টেডিয়ামে। 16 বছর পর এক স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার ইঙ্গিত টানলেন ব্রাজিলের সর্বোচ্চ গোল স্কোরার। নরওয়ের বিপক্ষে হারের পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। 4টি বিশ্বকাপ খেলেও সোনালী ট্রফিটা ঘরে তোলা হয়নি। যদি অবসরের ঘোষণাটা দিয়েই ফেলেন তাহলে হলুদ জার্সিতে 130 ম্যাচে 80 গোল আর 58 অ্যাসিস্ট লেখা থাকবে তার নামের পাশে। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল উন্মাদনায়ও ভাটা পড়ল। বাংলাদেশে বিশ্বকাপ মানেই শুধু ফুটবল নয়, এটা একটা উৎসব। আর সেই উৎসবের দুই প্রধান চরিত্র ব্রাজিল আর আর্জেন্টিনা। 4 বছর পরপর দেশের অলিগলি, ছাদ, মাঠ, সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই শুরু হয় এক অন্যরকম যুদ্ধ। ব্রাজিল আর আর্জেন্টিনাকে ঘিরে চলে তর্ক, বিতর্ক, খুনসুটি আর অসংখ্য স্মৃতি তৈরি করার গল্প। এক পক্ষ মেসির জাদুতে মুগ্ধ, অন্য পক্ষ সাম্বার ছন্দে বিভোর। কিন্তু দিনের শেষে এই প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের বিশ্বকাপকে করে তোলে আরও সুন্দর, আরও জীবন্ত। কিন্তু এবার ব্রাজিলের বিদায়ের সঙ্গে সঙ্গে যেন সেই চিরচেনা খুনসুটিরও ইতি ঘটল। যে বন্ধুটা প্রতিদিন আর্জেন্টিনাকে খোঁচা দিত সে আজ নীরব। যে বাড়ির ছাদে হলুদ সবুজ পতাকা উঠছিল গর্বের সঙ্গে, সেখানে আজ এক অদ্ভুত নীরবতা। কারণ প্রতিদ্বন্দ্বী হারিয়ে গেলে জয়ের আনন্দও যেন কিছুটা ফিকে হয়ে যায়। ব্রাজিল আর আর্জেন্টিনা শুধু দুই দল নয়, তারা বাংলাদেশের কোটি মানুষের আবেগ, শৈশব, বন্ধুত্ব আর স্মৃতির অংশ। রাত জেগে বন্ধুদের ফোন করে খোঁচা দেওয়া হবে না, পাড়ার মোড়ে সেই পুরনো তর্কও হয়তো আর জমবে না। কিন্তু একটি বিষয় কখনো বদলাবে না, বাংলাদেশের মানুষ ফুটবলকে ভালোবাসে, আর সেই ভালোবাসার সবচেয়ে বড় গল্পগুলোর নাম সবসময় থাকবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিদায় ব্রাজিল, তোমাদের বিদায়ে শুধু একটি দল নয়, বাংলাদেশের বিশ্বকাপ উৎসবেরও একটি রং যেন ফিকে হয়ে গেল। মামুনুর রশিদ, স্টার প্লে। এদিকে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচটি শেষ পর্যন্ত 3-2 গোলে জিতে নেয় লাল কার্ডে 10 জনে পরিণত হওয়া হ্যারিকেন বাহিনী। এই প্রথম কোনো বিশ্বকাপ আয়োজক দেশের বিপক্ষে জয় পেল থ্রি লায়ন্সরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ এখন নরওয়ে। ফুটবল রোমাঞ্চের, ফুটবল অনিশ্চয়তার, ফুটবল দিন শেষে আবেগ, ভালোবাসার। এক লাল কার্ড, 10 জনের দল, 2 পেনাল্টি আর 5 গোলের রোমাঞ্চ ছড়ালো ইংল্যান্ড মেক্সিকো ম্যাচ। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে 3 মিনিটে 2 গোল। ম্যাচের ইতিটা সেখানে টেনে ফেলতে পারত ইংল্যান্ড। 36 আর 38 মিনিটে জুড বেলিংহাম একক দাপটে ইংল্যান্ডকে বড় জয়ের পথ দেখিয়েছিল। কিন্তু তখনও যে নাটকীয়তার মাত্র শুরু। পরের মিনিটগুলোতে শুধু রোমাঞ্চ আর রোমাঞ্চ। 4 মিনিট পরই ব্যবধান কমায় মেক্সিকো। হুলিয়ান কিনিওনেস মেক্সিকোর ম্যাচে ফেরার বার্তা দিয়ে বিরতিতে যায়। আক্রমণ পাল্টা আক্রমণ আর 3 গোলে শেষ হয় প্রথম হাফ। বিরতি থেকে ফিরে 10 জনের দলে পরিণত হয় এগিয়ে থাকা ইংল্যান্ড। গায়ার্দোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংল্যান্ডের জেরেল কোয়ানসা। তারপর পরই পেনাল্টি পায় হ্যারিকেনের ইংল্যান্ড। সেখান থেকে লিড আরও বাড়িয়ে নেন অধিনায়ক কেইন। বেশি অপেক্ষা করতে হয়নি মেক্সিকোকে। এবার হ্যারিকেনের ট্যাকেলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে গোল করে ব্যবধান কমান রাউল হিমিনেজ। তখনও ম্যাচের নির্ধারিত 35 মিনিট বাকি। এগিয়ে থাকা ইংল্যান্ডের 10 জনের দল আর মেক্সিকোর একের পর এক আক্রমণ। কিন্তু টলানো যায়নি ইংলিশদের রক্ষণ। ফাটল ধরলেও সেখানে ঢাল হয়েছিলেন জর্ডান পিকফোর্ড। এর মধ্য দিয়ে বিশ্বকাপের আয়োজক দেশের বিপক্ষে প্রথম কোনো জয়ের দেখা পেল ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে থ্রি লায়ন্সরা। মামুনুর রশিদ, স্টার প্লে। দর্শক, এবারে দেশের খবর। টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে পৃথক 4টি পাহাড় ধসে 8 জন রোহিঙ্গা সহ 9 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত 3:30টার দিকে বিভিন্ন আশ্রয় শিবির ও কক্সবাজার শহরের জানার ঘোনায় এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। উখিয়া ফায়ার সার্ভিস জানায় এ পর্যন্ত 8 জনের মরদেহ এবং 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ বা চাপা পড়ে আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
15 ক্যাম্পের কথা যদি বলি, ওখানে আমাদের হাতেই উদ্ধার হয়েছে 2 জন, আর জনতা কর্তৃক 1 জন মৃত উদ্ধার, তাহলে 3 জন মৃত ব্যক্তি উদ্ধার। আর ক্যাম্পে আমাদের জানা মতে, ডিএমসি মেম্বারদের তথ্য মতে, ক্যাম্পে 11তে 4 জনের মৃত্যুর আমরা সংবাদ পেয়েছি। দর্শক, এ বিষয়ে আরও খবর জানবো। আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মুহিবের কাছ থেকে জানতে চাইবো, মুহিব, কি ক্যাম্পে 8 জন এবং এছাড়া অন্য এলাকায় আরও 1 জন, মোট 9 জনের কথা জানা যাচ্ছে। তাদের উদ্ধার অভিযানও খুব সম্ভবত সমাপ্ত হয়েছে। তো যারা ওই এলাকায় মানে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগটা এখন কতটা জানাবেন? রঞ্জু, আপনি শুরুতেই বলছিলেন যে আসলে ক্যাম্পগুলো আসলে খুবই ঝুঁকিপূর্ণ এলাকায় হওয়াতে আপনি জানেন হয়তো, বা দর্শকরাও জানেন যে 5000 একরের বেশি বনভূমি উজাড় করে মূলত এই রোহিঙ্গা শিবিরগুলো তৈরি করা হয়েছে। সেই হিসেবে এই সমস্ত পাহাড়ে কিন্তু বনজ ফলজ গাছ ছিল, সেগুলো উজাড় করে এই পাহাড়গুলো কেটে মূলত হচ্ছে এই ক্যাম্পগুলো নির্মাণ করা হয়েছে। আপনি হয়তো দেখছেন যে এখনও পাহাড়ের পাদদেশে অন্তত সরকারি হিসেবে বা শরণার্থী কমিশনার হিসেবে কিন্তু 8টি ক্যাম্পে লক্ষাধিক রোহিঙ্গা পাহাড়ের পাদদেশে বসবাস করছে। আমরা হয়তো দেখানোর চেষ্টা করছি যে এই সমস্ত ক্যাম্পেই মূলত দুর্ঘটনাগুলো ঘটছে। এর আগেও এই ক্যাম্পগুলোতে একসঙ্গে 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে পাহাড় ধসের ঘটনায়, এবং পাহাড় ধসে এর আগে 11 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজকেও 3টি ক্যাম্পে মূলত পৃথক পৃথকভাবে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গতকালকে রাত থেকে টানা যে বর্ষণ, সেই বর্ষণের ফলে কিন্তু এই সমস্ত দুর্ঘটনা ঘটেছে। এবং আরও 2 দিন আগে থেকে ইউএনএইচসিআর এবং হচ্ছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে আমাদেরকে জানানো হচ্ছিল যে তারা আসলে অতিরিক্ত বৃষ্টিপাতে আবহাওয়া অধিদপ্তর যখন বার্তা দিয়েছে তখন থেকেই তারা রোহিঙ্গাদেরকে পাহাড়ের পাদদেশ থেকে সরিয়ে নিরাপদের যে শেল্টারগুলো রয়েছে সেখানে সরে যেতে বলে আসছিলেন। কিন্তু তারপরেও কিছু সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ তাদের কথার গুরুত্ব দেয়নি, সেটি তারা বলছেন। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু আজকে সকাল থেকে পাহাড়ের পাদদেশে যে সমস্ত রোহিঙ্গারা রয়েছেন, বাংলাদেশি নাগরিকরা রয়েছেন, তাদেরকে সরিয়ে নিতে বলা হয়েছে। আপনি হয়তো রঞ্জু দেখছেন যে মুষলধারে আবারও বৃষ্টি শুরু হয়েছে এবং ক্যাম্প সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে, অন্তত কোমর পানির নিচে তলিয়ে গেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টির কারণে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়ক যেটি রয়েছে সেটির থ্যাংকালি এবং ফালংকালি এলাকার বেশ কিছু এলাকায় সড়ক প্লাবিত হওয়ায় যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে এবং এলাকার লোকজন পায়ে হেঁটে এই সমস্ত এলাকা পার করেই মূলত পরিবহনে ওঠার চেষ্টা করছেন। একই সঙ্গে অন্যান্য যে কক্সবাজারের যে উপজেলাগুলো রয়েছে সেখানেও বিচ্ছিন্নভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। রঞ্জু, এই ছিল আমার কাছে কক্সবাজারের পাহাড় ধস এবং আবহাওয়ার সর্বশেষ খবরাখবর। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী কক্সবাজার থেকে জানাচ্ছিলেন যে সেখানে যে বৃষ্টিপাত হচ্ছে তার জন্য পাহাড় ধস এবং সেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে সেটা জানছিলাম। আপনারা জানেন যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেই হওয়ার কারণে উপকূল জুড়ে বিরাজ করছে বৈরী আবহাওয়া। নিরাপদ আশ্রয়ে ফিরেছেন অধিকাংশ জেলে, তবে জলোচ্ছ্বাসের শঙ্কায় উদ্বিগ্ন উপকূলবাসী। নিম্নচাপের সবশেষ খবর জানবো। পটুয়াখালী এবং বরগুনা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল সালাম আরিফের সাথে যুক্ত হতে চাই এবং আরিফের কাছ থেকে জানতে চাইবো এখন বৃষ্টিপাত আছে কিনা এবং সেখানে আবহাওয়ার অধিদপ্তরের পক্ষ থেকে কোনো পূর্বাভাস আছে কিনা জানাবেন। জি রোজু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী শহরে। আজ সকাল থেকেই কিন্তু গত কয়েকদিনের মতো টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যার ফলে পুরো উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। পটুয়াখালীর এখনকার পরিস্থিতি যদি বলি, পটুয়াখালীতে থেমে থেমে যে বৃষ্টিপাত সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এর ফলে সাধারণ মানুষের জনজীবনে একটি কিন্তু প্রভাব পড়েছে, যে মানুষের জীবনযাপনে, বিশেষ করে পরে যারা দিনমজুর রয়েছে, খেটে খাওয়া শ্রমিক রয়েছেন, তারা কিন্তু একেবারেই রাস্তায় লোকজন কম থাকার কারণে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। একটি বিষয় হচ্ছে যে সাগর এবং উপকূলীয় এলাকার নদ নদীগুলো উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলো কিন্তু তীরে ফিরেছে এবং এর ফলে এটা হচ্ছে যে পুরো এলাকার যে অবস্থা সেটা হচ্ছে যে এখানকার জেলেরা যারা
যারা নিরাপদে ছিলেন তারা কিন্তু নিরাপদে রয়েছেন, কিন্তু আবহাওয়া অফিস বলছে যে আগামী কয়েকদিন এই পরিস্থিতি আরো চলতে পারে। পটুয়াখালী দুর্যোগপূর্ণ আবহাওয়ার এই ছিল সর্বশেষ। রঞ্জু। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা পটুয়াখালীর চিত্র জানছিলাম, এবার বরগুনার পরিস্থিতি কি সেটা জানবো। সহকর্মী নুরুল আহাদ অনেক আছেন আমাদের সাথে, অনেকের কাছ থেকে জানতে চাইবো বরগুনার পরিস্থিতি কি, আবহাওয়া অফিস কি বলছে এবং বৃষ্টির এখন কি অবস্থা বা এ নিয়ে শঙ্কার কোনো বিষয় আছে কিনা জানাবেন। রঞ্জু, বরগুনায় কিন্তু গতকাল থেকেই বৃষ্টি, গুড়ি বৃষ্টির প্রভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছিল। তারই প্রেক্ষিতে আজকেও সকাল থেকে আমরা দেখছি যে বৃষ্টিপাত হচ্ছে। তবে একটি বিষয় বলে রাখি যে এখন পর্যন্ত বরগুনার যে আবহাওয়া পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে। আমরা যে বরগুনার যে বৃষ্টি পরিমাপক এবং যে নদীর পানির যে পরিমাপক সেটি আমরা কথা বলেছিলাম, সেখানে আমরা জানতে পেরেছি গতকাল থেকে আজ পর্যন্ত 40 মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নদীর পানি স্বাভাবিক রয়েছে। তবে সমুদ্রগামী যারা জেলে রয়েছেন তারা কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত জারি হওয়ার পরেই কিন্তু উপকূলের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে যে দেখাচ্ছি এখানেও কিন্তু অনেক যে সমুদ্রগামী ট্রলার তারা আশ্রয় নিয়েছেন। এবং আরেকটি বিষয় বলতে চাই, আমরা কথা বলেছিলাম যে বরগুনার যে ট্রলার মালিক সমিতি আছে তাদের সাথে, তারা জানিয়েছেন বেশিরভাগ ট্রলারই কিন্তু ইতিমধ্যেই বরগুনার বিভিন্ন উপকূল এবং সুন্দরবনের যে উপকূল সংলগ্ন যেসব এলাকা রয়েছে সেখানে কিন্তু আশ্রয় নিয়েছেন। এছাড়া আরেকটি যদি বিষয়ে জানাই যে বরগুনার বর্তমান যে পরিস্থিতি, বরগুনাতে প্রায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে এবং সেই বেড়িবাঁধগুলো অনেক জায়গায় কিন্তু ঝুঁকিপূর্ণ, এবং সেই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ অস্থায়ীভাবে মেরামত করলেও এই ঝড় জলোচ্ছ্বাসের সময় যারা উপকূলীয় যারা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু শঙ্কায় থাকেন যে বেড়িবাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হওয়ার। এছাড়াও আমরা কথা বলেছি যারা পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে এই মুহূর্তে যদি বিপদকালীন সময়ে এই বেড়িবাঁধ মেরামত করার জন্য তাদের সকল প্রস্তুতি রয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সব শেষ। অনেক আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে দেশের বিভিন্ন জায়গায় যে গুড়ি বৃষ্টি হচ্ছে সেটার পূর্বাভাসে কী আছে সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত জাতীয় পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালায় কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বিভিন্ন ভয়ভীতি দেখা ডাক্তারদের যে আপনার এই প্রবলেম, ওই প্রবলেম, ফ্যাটার লাইনের প্রবলেম, ন্যারো প্যাসেজ, অপারেশন না করে মারা যাবে। আর স্বামীকে কি বলে, বাচ্চা চান না বউ চান, একজন কিন্তু মারা যাবে যদি না করে। ওই স্টেজে একজন হাজব্যান্ড বা একজন ওয়াইফ দে ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক। কারণ আমি একটা কথা বলি যে দ্য ডক্টরস আর নেক্সট টু গড। আল্লাহর পরে ডাক্তাররাই মানুষের সবচেয়ে বড় অভিভাবক, কিন্তু সেই জায়গাতে আমাদের ঘাটতি আছে। সেই এথিক্সটাকে ইমপ্লিমেন্ট করতে, বাস্তবায়িত করে আমাদের মানসিকতার অভাব রয়েছে করতে, ভয় দেখায় দেয়, ম্যাক্সিমাম সিজার করে দেবে। সিজারিয়ানের কি প্রবলেমটা এবার আমি মিজেলসে হারে হারে টের পাচ্ছি। বিভিন্ন ডাক্তারদের সাথে আলাপ করে, ইউনিসেফ, ইউএইচএপিও তাদের সাথে আলাপ করে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমার কোনো অভিজ্ঞতা নেই, বাট ওরা বলেছে সিজারিয়ান হলে বেবিকে মায়ের শাল দুধ দেওয়া হয় না। কি কারণে আমি জানি না, বাট শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর দ্য গ্রোথ অফ এ বেবি। মায়ের ওটা দেওয়া হয় না। এই যে একটা পুষ্টির ঘাটতি, সেই ঘাটতিটার কন্টিনিউশন 6 মাস পর্যন্ত, যেটা দেখা গেছে আমাদেরও কিন্তু হাম হয়েছে, আমারও হয়েছে। আমার পরিচ্ছন্নভাবে মনে আছে হাম হওয়ার পরে নিম পাতা ধরাই দিছিল আমার মা আমার হাতে, যাতে শরীরে মানে লাগায় লাগায় টানতাম যাতে না চুলকায়। দর্শক, স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। নেই পারমিট, নেই ফিটনেস, পরোয়া করছে না নির্ধারিত রুটের। রাজধানীর প্রবেশ মুখ থেকে ব্যস্ততম সড়ক সবখানেই তাদের দৌরাত্ম্য। বলছি ঢাকার গণপরিবহনের কথা। ঢাকায় চলাচলরত 5500 বাসের মধ্যে অধিকাংশই অবৈধ। দিনের পর দিন নাকের ডগায় এই নৈরাজ্য চললেও নীরব
বিআরটিএ ও পুলিশ। বিস্তারিত আল কাসিরের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন নিয়াজ আজিজ দীপ। নগরবাসীকে সেবা দিতে নামা এই বাসগুলো এখন নৈরাজ্যের আরেক নাম। নেই রুট পারমিট, সংখ্যা অনুমোদনের চেয়ে বেশি, ফিটনেসেরও নেই বালাই। কোমল পরিবহনের ইস্যুকৃত বাসের সংখ্যা 10, অথচ চলছে 42টি। রুট পারমিট নারায়ণগঞ্জের আদমজিদ থেকে সায়দাবাদ, তারা চালাচ্ছে গুলিস্তান পর্যন্ত। এত অনিয়ম একসাথে কিভাবে, এই প্রশ্ন ছিল মালিকদের কাছে। এটা আমাদের দোষ না, এটা হলো বর্তমান পরিস্থিতির দোষ। বিএনপি সরকার আসার আগে আমাদেরকে ওই সময় বলা হয়েছিল যে বিআরটি থেকে আপনারা অ্যাপ্লাই করেন, আমরা পরবর্তীগুলো দেখবো, কিন্তু আর ওই দেশের পরিস্থিতি খারাপের কারণে আর যাওয়া হয় নাই, আর এটা নিয়ে আগানো হয় না। 10 টাকার অনুমোদন নিয়ে আপনারা 25টা, 30টা, 40টা কিভাবে চালাচ্ছেন? 10টা অনুমতি নামলো, 86 টাকার অনুমতি, আমগো অনুমতি আছে, আমগো কাগজ আছে, রোড পারমিট ভাই এখন যায় না, বন্ধ। রোড পারমিট বন্ধ করছে যে কাগজ থাকতে ভাই। কলাবাগানে আইন ভেঙে সড়কে পার্কিং করা এই বাসগুলো মেঘলা পরিবহনের। ক্যামেরা দেখেই শুরু হয় সরে যাওয়ার প্রতিযোগিতা। ভুলতা কলাবাগান রুটে এই কোম্পানির অনুমোদন 59টি গাড়ির। বিআরটিএর হালনাগাদ তথ্য বলছে এর মধ্যে রুট পারমিট আছে 34টির, নেই 25টির। 25টা নাই না, এটা তো স্যার, তাহলে আপনি যদি আমার আরেকদিন সুযোগ দেন, তাহলে আমি পারমিটের কাগজগুলো সবগুলো আপনি দিতে পারি, যোগ করে স্যার, যে আমাদের কয়টা আছে। আশা করি আমি যেটা বলছি স্যার, এর কম হবে না স্যার, ইনশাআল্লাহ স্যার। রজনীগন্ধা পরিবহনের ঘাটারচর কাউন্টার। ক্যামেরা দেখেই সরে যান বাস শ্রমিক ও কাউন্টারম্যান। গাড়ি নাই তো, এই কারণে হয়তো মানে সাইডে বেডে আছে। আমি তো অনেকক্ষণ ধরে এখানে আসলাম, তো কাউরে তো খুঁজে পাইতেছি না, এখানেও পাইতেছি না। রাস্তায় এই কোম্পানির বাস চলছে 50টিরও বেশি, অথচ অনুমোদন 40টি, আর ইস্যু করা 23 গাড়ির মধ্যে পারমিট নেই 10টির। সবগুলোই ফিটনেস আছে, বরঞ্চ কোনোটার ফিটনেস খারাপ নয়। এমনকি 45টা সিলিং আবেদন করা ছিল, এখন আরও 50টা সিলিংয়ে আবেদন আছে, 90টা সিলিংয়ের আবেদন করা আছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে রাজধানীর 98টি সক্রিয় রুটে চলাচলরত বাসের সংখ্যা 5500। সবশেষ তথ্য মতে এগুলোর মধ্যে 1646টি বাসই রুট পারমিটবিহীন। সড়কের এত অনিয়মে কি করছে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ? উত্তর জানতে চেয়ারম্যানের দপ্তরে গেলে সাক্ষাৎ দেননি তিনি। প্রশ্ন পাঠিয়েও পাওয়া যায়নি উত্তর। পুলিশ বলছে অবৈধ বাস রাস্তায় চলার কোনো সুযোগ নেই, অভিযান করে এসব সরিয়ে ফেলা হবে। মন্ত্রণালয় থেকে আমাদের স্ক্র্যাপ নীতিমালা পাশ হয়েছে, এই নীতিমালাটা আমার এখন মাঠ পর্যায়ে এখন বাস্তবায়ন হবে। ফলাফলগুলো আমার ধারণা যে মাসখানিকের মধ্যে খুব দৃশ্যমান পর্যায়ে রাজধানীবাসী দেখতে পারবে। রাজধানী ঢাকার লাখো মানুষের ভরসা গণপরিবহন, কিন্তু এই ভরসার পথেই নিত্যদিনের ভোগান্তি। সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র যাত্রী ওঠানামা, আর ফিটনেসবিহীন বাসগুলোর নিয়মিত রুট ভায়োলেশন। এসব অনিয়মে নিয়ন্ত্রক সংস্থাগুলো যেন চোখ থাকতে অন্ধ। আর তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের নানা উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তব প্রতিফলন খুব একটা দেখা যায় না। তবে নগরবাসী এসব ভোগান্তি থেকে মুক্তি পেতে চায়, এজন্য দরকার মৌখিক আশ্বাস নয়, কার্যকরী পদক্ষেপ। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। সব বাসকে এক কোম্পানির আওতায় আনতে ফের মাঠে নামছে সরকার। এবছরই 2 রুটে একক ব্যবস্থায় বাস চালুর পরিকল্পনা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের। তবে বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক সদিচ্ছা ও মালিক শ্রমিকের সমন্বয় ছাড়া এ উদ্যোগ কাজে আসবে না। জিসান আহমেদের রিপোর্ট। প্রতি রুটে একক কোম্পানির বাস। সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের মূল পরিকল্পনাই এটি, যা আবারও চালুর প্রক্রিয়া শুরু করেছে সরকার। অনেক কথা হয়, কিন্তু আমরা তো কিছু কইতে পারি না, আমরা খালি সই যাই। এর নামাইলে ভালো, না নামাইলে খারাপ। নগর পরিবহন যে গাড়িগুলো দিছিল দেখার মতো গাড়ি, এই গাড়িগুলা এখান থেকে উঠে গেল, চলতে পারলো না। অথচ ভাঙাচুরা গাড়িও রোডে চলতেছে। কেন চলতেছে? দুর্নীতি আছে ওখানে। বাংলাদেশে যা হবে সবই পলিটিক্যাল কমিটমেন্ট। আপনি যদি দৃঢ়ভাবে পলিটিক্যাল কমিটমেন্ট এস্টাবলিশ করতে পারেন, সব সাকসেস। একটা গাড়ির পিছনে একটা গাড়ি ছাড়লে, নিয়মকানুন করে ছাড়লে আমরা ঠান্ডা মাথায় সুন্দরভাবে আমরা গাড়ি চালাতে পারি, আমাদের মাথায় কোনো টেনশন থাকে না। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে মালিকদের সম্মতি ও সরকারি সহযোগিতা থাকায় চলতি বছরেই 2 রুটে একক ব্যবস্থাপনায় বাস চালুর পরিকল্পনা রয়েছে। এদিক থেকে যেরকম ছিল যে কমিটি কর্তৃক কিছু ডিসিশন চাপিয়ে দেয়া,
আবার ওদিক থেকেও ছিল যে মালিক সমিতি থেকে যথাযথ সহযোগিতা এবং এর সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা না থাকা। এখন অত্যন্ত আশাবাদের কারণ হচ্ছে যে পলিটিক্যাল উইলনেস লাগে। সুতরাং আমরা আসলে একই গোল বা একই ভিশনে কাজ করছি। সবচেয়ে বড় যেটা বলবো যে আমাদের মালিক বা শ্রমিক সংগঠনসমূহ তারা কিন্তু এর সঙ্গে একমত। 2021 সালে কেরানীগঞ্জের ঘাটারচর মোহাম্মদপুর কাঁচপুর রুটে নগর পরিবহন নামে 50টি বাস চালু করা হয়, তবে কয়েক মাসের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। তারপরও কেন আবার একই পথে হাঁটছে সরকার? প্রতিটি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং প্রতিটি উদ্যোগ বাস্তবায়নের জন্য কিন্তু কাজ করা হচ্ছে। তার মানে সরকার শুধুমাত্র প্রস্তাব দিয়েই ক্ষান্ত হচ্ছে না বা কোনো স্বপ্ন দেখাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে অতীতের ব্যর্থতার কারণ খুঁজে বের করে কার্যকর সমাধান না করলে এবারও বাস্তবায়ন কঠিন হবে। গণপরিবহনের মূল রোগটা কি সেটা বুঝতে হবে। রোগটা কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এটা সমাধান হবে না। এটা কোনো টেকনিক্যাল সমস্যা না। পৃথিবীর সব দেশের তো বাস রুট ফ্রেন্ডলি চলছে, আমরা কেন চালাতে পারবো না? সরকার যেমন সফল হবে, জনগণও সেবা পেয়ে কিন্তু খুশি হবে। সো একটা উইন উইন সিচুয়েশন হবে। প্রতিদিন 3 কোটি যাত্রী যাওয়া আসা করে। এই যাত্রীর জন্য নেওয়ার জন্য আমি 5টা কোম্পানিকে দিব। এই কথাটাই হলো বিজনেসের ক্লাইমেট। রাজধানীর গণপরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ফেরানোর লক্ষ্য নিয়ে আবারও সামনে এসেছে বাস রুট রেশনালাইজেশন পরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন এটি সঠিকভাবে কার্যকর করা গেলে সড়কে কমবে বিশৃঙ্খলা, বাড়বে যাত্রী সেবার মান। তবে অতীতের মতো সমন্বয়হীনতা আর বাস্তবায়ন সংকট দেখা দিলে এ উদ্যোগও কাগজে কলমে সীমাবদ্ধ থাকার আশঙ্কা রয়েছে। তাই শুধু পরিকল্পনা নয়, এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর কার্যকর বাস্তবায়ন। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক, চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী আব্দুল মুক্তাদির। সেখানে কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তার প্রায় অর্ধেক আমরা নিজেরা করেছি। আমাদের এই অবস্থান আবার সাময়িককালের জন্য আমরা বিচ্যুত হয়েছি। ইনশাল্লাহ আমাদের এই 1 নম্বর পজিশন আবার আমরা দ্রুত ফিরিয়ে আনব। আপনি জাহাজ ভাঙা শিল্পের কথা বলছেন, আমরা দেখছি যে গত কয়েকদিন আগেও জাহাজ ভাঙা শিল্পের যে মালিকরা তারা একটি বৈঠক করেছিলেন, সেখানে উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছিলেন। সেখানে তারা চাঁদাবাজি, তাদের কাজে বাধা, মারধর, এছাড়া টিন দিয়ে শেড নির্মাণ সহ নানা অভিযোগ, অর্থাৎ তাদের কাজে যেসব প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে তারা উদ্বেগ উৎকণ্ঠাও জানিয়েছে। এই বিষয়টা আপনার সাথে যেহেতু বৈঠক হয়েছে, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে কিনা বা এই বিষয়ে কি বলবেন? এবং একই সাথে এটাকে আমরা ধরে নিতে পারি মব সৃষ্টি। আসলে এই মব সৃষ্টি থেকে আসলে উত্তরণের কোনো ওয়ে আছে? স্যার, একই সাথে আমি একটু রিলেটেড প্রশ্ন করি যাতে একসাথে আপনি উত্তর দিয়ে দেন। আমাদের চট্টগ্রামে যে শিল্প মালিকরা রয়েছেন তারা মাঝে মধ্যে আমরা গেলেই তারা আমাদের সাথে দুঃখ করেই বলে যে জ্বালানি সংকটের কারণে তাদের উৎপাদন ব্যাহত হয়। সেটি নিরসনে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা সারা বাংলাদেশের প্রেক্ষাপটে? একই সাথে তারল্য সংকট রয়েছে, তারা কি আসলে ঠিকঠাক মতো ঋণ সহায়তা পাচ্ছেন কিনা? একই সাথে নিরসনে ইকোনমিক জোনটা আসলে পুরোপুরি কখন থেকে কার্যকর হবে সেটি নিয়ে আপনাদের নতুন কোনো পরিকল্পনা রয়েছে? আচ্ছা, আমি যদি প্রথম প্রশ্ন করতে জিজ্ঞেস করি যে সবগুলি প্রশ্ন কি, উনি নিজেও এটা ট্রেস রাখতে পারবেন না, কারণ প্রশ্ন 7-8টা চলে এসছে। তারপরেও চেষ্টা করি আপনার উত্তরগুলি দিতে। প্রথম হলো ওনাদের সমস্যাটা কি, এটা ওনাদের সাথে শেয়ার করার জন্যই এসেছি আমি। যদি কোনো সমস্যা থেকে থাকে, ব্যবসায়িক কোনো সমস্যা, সরকারি নিয়ম নীতির কোনো সমস্যা, সেগুলি যাতে দ্রুত সমাধান হয় সেই জন্যই আমার আশা। আর আইন শৃঙ্খলাজনিত কোনো ব্যাপার যদি থেকে থাকে, যদিও ওনাদের মুখ থেকে আমি শুনি নাই, আপনার থেকে শুনলাম, থেকে থাকে, আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে, মন্ত্রণালয়কে সেটা জানাবো। সরকার অবশ্যই ব্যবস্থা নেবে, স্থানীয় প্রশাসনকেও জানাবো। আর জ্বালানির ব্যাপারটা, দর্শক, চট্টগ্রামে শিল্প ও বাণিজ্য মন্ত্রী আব্দুল মুক্তাদির বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। এবারে গায়েব হয়ে যাচ্ছে আস্ত কন্টেইনার, তাও আবার পণ্য বোঝাই। কঠোর নিরাপত্তা আর নজরদারি এড়িয়ে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে এসব কন্টেইনার। সম্প্রতি বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের মধ্যে চিঠি চালাচালিতে বিষয়টি সামনে আসে।
গেল বছরের শুরুতে কাস্টমসের ই নিলামে 85 লাখ টাকা দর হাঁকিয়ে 27 টন ইন্ডিগো ফেব্রিক্সের 478টি রোল কিনেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। ভ্যাট ট্যাক্স বাবদ সরকারি কোষাগারে 1 কোটি 6 লাখ টাকার বেশি পরিশোধ করলেও বন্দরে পণ্য বুঝে নিতে গেলে খোঁজ মেলেনি কন্টেইনারটির। পরে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের যৌথ তদন্তেও বন্দর ইয়ার্ডে কন্টেইনারটি পাওয়া যায়নি। যখন আমাকে টাকা জমা দেওয়ার জন্য চিঠি ইস্যু করা হয়েছে, আমি টাকা জমা দিছি। টাকা জমা দিয়ে বন্দরের চার্জ সব জমা দেওয়ার পর যখন আমরা মাল ডেলিভারির জন্য গেছি, তখন ওনারা আর আমাদেরকে কন্টেইনার দিতে পারেনি। একইভাবে গেল বছরের 31 মে প্রায় 41.5 লাখ টাকার প্রায় 11 টন ওজনের 456 রোল ফেব্রিক্স কিনেন তপন সিংহ। কিন্তু জুলাইয়ের 7 তারিখ পণ্য নিতে গেলে তিনিও পাননি কন্টেইনারটি। গাড়ি প্রবেশ করালাম ডেলিভারির জন্য, ওরা কন্টেইনার কিপ ডাউন করতে পারতেছে না। তো জিজ্ঞেস করে কোথাও আছে, কোথাও মিসিং হচ্ছে, আপনার ওয়েট করেন। সারাদিন ওয়েট করার পর রাতের 10টার সময় আমাদের ক্লিয়ারেন্স দিলে আমাদের ইয়ার্ডে এই কন্টেইনারটি নাই। স্টার নিউজের হাতে আসা কাস্টমসের তথ্য বলছে 2021 থেকে 24 পর্যন্ত চোরাচালান ও রাজস্ব ফাঁকি সন্দেহে কাস্টমসের জব্দ করা 250টি কন্টেইনারের কোনো হদিশ দিতে পারছে না বন্দর কর্তৃপক্ষ। গেল 9 মাসে এ বিষয়ে 4 বার চিঠি দিলেও সাড়া পায়নি চট্টগ্রাম কাস্টমস। কন্টেইনারগুলো যে জায়গায় থাকার কথা, তার যে অবস্থান, সেই অবস্থানে আমাদের এর কর্মকর্তারা যখন খুঁজে না পেয়েছে, তখনই আমরা এই চিঠি দিয়েছি বন্দরকে। বন্দর এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি, তবে আমরা আশা করছি খুব দ্রুতই উত্তর পেয়ে যাব। এদিকে দায়িত্ব অবহেলা ও নিখোঁজ শাহ আমানত ট্রেডিংয়ের কন্টেইনারটির জন্য 1 কোটি 6 লাখ টাকার বেশি পরিশোধের জন্য বন্দরকে চিঠি দিয়েছে কাস্টমস, কিন্তু নির্বাক বন্দর। পোর্টের থেকে কন্টেইনার আগেও মিসিং হয়েছে, কিন্তু আগে মানুষ জানতো না। আমাদের দেশে ম্যানুয়াল যেগুলো হয়, ম্যানুয়ালের কারণে ডকুমেন্ট কপি করে, ফরজারি করে, কাউন্টারফেইট করে, এবং এটা একটা সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেটের ভিতরে অনেক সংশ্লিষ্টতা আছে। সেই সিন্ডিকেটটাও আমরা তদন্ত করেছি, আমরা বিভিন্ন সংস্থার হেল্প নিয়েছি। এদিকে গেল বছরের অক্টোবর ও এই বছরের মার্চে 2টি পণ্য ভর্তি কন্টেইনার ভুয়া কাগজপত্র জমা দিয়ে বন্দর থেকে বের করে নেওয়ার অভিযোগ আছে, যার মধ্যে গত বছরের কন্টেইনারটি পুলিশ উদ্ধার করলেও তাতে পণ্য পাওয়া যায়নি। ডিজিটাল ট্র্যাকিং আর সিসিটিভির কড়া নিরাপত্তা এড়িয়ে বন্দর থেকে একের পর এক কন্টেইনার বাতাসে মিলিয়ে যাওয়ার ঘটনা শুধু চুরি বা জালিয়াতি নয়, এটি বন্দরের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। বারবার কন্টেইনার এভাবে হারিয়ে যাওয়ার ঘটনা বন্দর কতদিন এড়িয়ে যাবে, সেটি এখন দেখার বিষয়। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। দর্শক, এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিল শুরু হয়েছে, যাতে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানের নিহত সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির কফিন নিয়ে তেহরানে পূর্ব নির্ধারিত শোক মিছিল শুরু হয়েছে। ইরান সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে স্থানীয় সময় সকাল 6টায় তেহরানের গ্র্যান্ড মোসল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোকসভা শুরু হয়। এতে লাখ লাখ মানুষের অংশ নিয়েছেন এবং মিছিলটি 10 থেকে 12 ঘন্টা স্থায়ী হতে পারে। এটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসেন স্কোয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদ স্ট্রিট, আজাদ স্কোয়ার, মেহরাবাদ বিমানবন্দরের কাছে অবস্থিত শহীদ লাশগড়ি হাইওয়ে দিয়ে 10 কিলোমিটার দীর্ঘ পথ ধরে এগিয়ে যাবে। ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে যে খামেনির কফিন তেহরানের আজাদি স্কোয়ারে নিয়ে যাওয়া হবে। সর্বসাধারণের জন্য পরিদর্শনের সুযোগ থাকবে। কাল খামেনির মরদেহ পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে এবং 8 জুলাই ইরাকের কারবালা ও নাজাফ শহরে নিয়ে যাওয়া হবে খামেনির মরদেহ। 9 জুলাই বৃহস্পতিবার জন্মস্থান ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে। যেমনটা জানাচ্ছিলাম দর্শক আপনাদেরকে, যে কাল মঙ্গলবার খামেনির আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে উত্তর মধ্য ইরানের পবিত্র শহর কোম শহরে। সেখানে শিয়া ধর্মীয় নেতা জামকারানে তার জানাজার নামাজ পড়াবেন, যা শিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এবং তারপরে 8 জুলাই বুধবার তার মরদেহ ইরাকের নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইমাম আলীর মাজারে শোভাযাত্রা হবে এবং
এরপর কারবালায় অনুষ্ঠান চলবে। এরপর মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। আর 9 জুলাই বৃহস্পতিবার ইরানের মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হবে। এটি শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। আর দাফনের পর আরও 40 দিন ধরে দেশ জুড়ে শোক অনুষ্ঠান চলবে এবং দাফনের 1 বছর পূর্তি পর্যন্ত স্মরণ সভা চালু থাকবে। ইরানি কর্তৃপক্ষ আশা করছে আগামী কয়েক দিনে ইরান ও ইরাক জুড়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানগুলোতে আরও 1.5 থেকে 2 কোটি মানুষ অংশ নেবে। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি, যার ফলে তার স্বাস্থ্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এবং এই প্রসঙ্গে যে খামেনির বেশ 7 দিন ধরে তার যে জানাজা এবং দাফনের যে আনুষ্ঠানিকতা সেটা অনুষ্ঠিত হচ্ছে ইরান জুড়েই। তো এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে শোকের যে সময়টা, এই সময়টাতে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র কেউই বা ইরানও কোনো ধরনের হামলা চালাবে না এবং এটার যে কার্যক্রমটা আছে সেটা শান্তিপূর্ণভাবে চলবে। এবং ট্রাম্প আরও জানিয়েছেন তাদের মধ্যে একটি শান্তি চুক্তির যেই চুক্তি হয়েছে এবং সেটার আলোচনা আরও ধারাবাহিকভাবেই চলবে। এই যে এখন যে শোকের পরিস্থিতি আছে ইরানে, তার পরবর্তীতে ইরানের যে নেতারা রয়েছেন তাদের সাথে কিন্তু সেই আলোচনা ডোনাল্ড ট্রাম্প চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। দর্শক, আপনারা যেই ছবি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইরানের নিহত সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির কফিন নিয়ে তেহরানে পূর্ব নির্ধারিত শোক মিছিল এবং সেটা আজকে সকাল থেকেই শুরু হওয়ার কথা ছিল, সেটা শুরু হয়েছে। আপনারা দেখছেন ইরানি সংবাদ মাধ্যমের বরাতের যে খবর, সেখানে বলা হয়েছে স্থানীয় সময় সকাল 6টায় তেহরানের গ্র্যান্ড মুসল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক সভাটি শুরু হয়, যেখানে লাখ লাখ মানুষের অংশগ্রহণ আপনারা দেখতে পাচ্ছেন। ماشاءالله ماشاءالله عزت یعنی ایران غیرت یعنی ایران جاویدان ایران চলে গেলেন লেখক গবেষক আবুল কাশেম ফজলুল হক। রবিবার দুপুরে মৃত্যু হয় তার। সর্বস্তরের শ্রদ্ধার জন্য সোমবার বেলা 11টায় মানে আজকে তার মরদেহ নেবার কথা রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। নিভে গেল বাংলা ভাষা, সাহিত্য ও রাষ্ট্রচিন্তার উজ্জ্বল আলোকবর্তিকা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের জীবন। থেমে গেল সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার নিশ্চিতে তার অবিরাম সংগ্রাম, পথচলা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমনই নির্লোভ একটা মানে মানুষ ছিলেন। নিজের জন্য তিনি কখনো ভাবেন নাই, তিনি মানুষের জন্য ভেবেছেন, সরকারের জন্য ভেবেছেন। সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সাথে তিনি যে সক্রিয় কর্মী নেতা ছিলেন তা নয়, কিন্তু তিনি নিজেই একটা প্রতিষ্ঠান ছিলেন। আজকে তাকে আমরা হারিয়ে আমি অত্যন্ত মানে শোকাভিভূত। সকালবেলা 10টা থেকে 10:30 পর্যন্ত আমরা বাংলা একাডেমি, যেখানে উনি বর্তমান প্রেসিডেন্ট ছিলেন, ওই প্রাঙ্গণে নিয়ে যাব। ওইখান থেকে পরবর্তী সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে 11টা থেকে 12টা পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুরে আমাদের জানাজা দাফন দেওয়ার ইচ্ছে রয়েছে। 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকনদিয়া জন্মগ্রহণ করেন আবুল কাশেম ফজলুল হক। ময়মনসিংহ জেলা স্কুল ও আনন্দমোহন কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেন। এরপর একই বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রায় 4 দশক অধ্যাপনা দায়িত্ব পালন করেন, বিভাগের চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি হিসেবেও। নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ, রাষ্ট্রচিন্তা এবং বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার প্রশ্নে তিনি ছিলেন স্পষ্টভাষী ও আপোষহীন। রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন। 21শে ফেব্রুয়ারি আন্দোলন,
রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা ও সংস্কৃতির সহজ কথাসহ মোট 21টি গ্রন্থ রচনা করেছেন তিনি। সাহিত্য ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1981 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন আবুল কাশেম ফজলুল হক। জীবদ্দশায় পেয়েছেন আরও বহু সম্মাননা। তার মৃত্যুতে দেশের শিক্ষা, সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা। দর্শক, বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। পনেল, আপনার মাধ্যমে জানতে চাইব যে এখন সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে, আমাদের বিস্তারিত জানাবেন। বাংলা একাডেমিতে তার মরদেহ আসলে ঠিক 10:30 এখানে নিয়ে আসা হয় এবং এরপরেই চলে জানাজার প্রস্তুতি। আপনি জানেন যে এই বাংলা একাডেমিতে তিনি তার শেষ কর্মস্থল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন একেবারে জীবনের শেষ পর্যায়ে, যখন তার যিনি শিক্ষা জীবন থেকে অবসরের পর তিনি বাংলা একাডেমির দায়িত্ব নিয়েছিলেন এবং এরপরেই তিনি এখানকার গত 1 থেকে 1.5 বছর ধরে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন ছিলেন। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী কিছুক্ষণ আগে এসেছেন, এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া সংস্কৃতি অঙ্গনের লেখক, বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা বাংলা একাডেমিতে যারা তার সহকর্মী তারাও এখানে এসেছেন, তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া সাহিত্য অঙ্গনের কবিরাও এসেছেন, এখানে তারা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তো একটি কথা আসলে তারা বারবার বলছিলেন এখানে যে আমরা সাধারণত মৃত্যুগুলো যেমন দেখি, মৃত্যু হলে শোকের মাতাম দেখি, সেখানে কান্না দেখি, অবিরাম অশ্রুধারা দেখি, কিন্তু অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক তার জীবনভর যেই বর্ণাঢ্য জীবন তিনি পার করেছেন, সেখানে আসলে সবাই বলছিলেন, যারা আসছিলেন তারা বলছিলেন যে তিনি যে কৃত্রিম জীবন পার করেছেন সেটি আসলে উদযাপনের, সেটি আসলে শোকের মাতামের নয়, সেটি আসলে উদযাপনের। আর সেজন্যই তার জীবনের বিভিন্ন বর্ণাঢ্য অধ্যায় তারা এসে আজকে এখানে এই আয়োজনে এসে স্মরণ করছিলেন। সেটি আসলে আপনি জানেন যে তার যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 দশকের পড়ার পরেও তাই পাশাপাশি তিনি প্রায় 21টি গ্রন্থ রচনা করেছেন, একাধিক পত্রিকা সম্পাদনার কাজ করেছেন তিনি, এবং মৃত্যুর আগ পর্যন্ত এখন তার বয়স 86 বছর। এই 86 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু এর আগ পর্যন্ত আমরা যদি দেখি যে তিনি কর্মের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ বার্ধক্য হলে যদি আমরা দেখি অনেকেই ঘরে বসে থাকেন, কিন্তু তিনি সেরকম ছিলেন না। আসলে তিনি ছিলেন না। তিনি, আমরা এখানে জানতে পেরেছি, তিনি 1 সপ্তাহ আগেও এখানে এসে একটি সভার বা একটি সেমিনারে তিনি সভাপতিত্ব করেছেন। তো এই বর্ণাঢ্য জীবন মধ্য দিয়ে তিনি আসলে যে জীবন পার করেছে সেই জীবন আসলে উদযাপনে, সেই জীবন আসলে শোকের নয়। তো এখান থেকে এরপরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে শহীদ মিনারে, সেখানে আবারও আরেকবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো হবে। তারপরে বাদ জোহর জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। পনেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আমাদের সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী পনেল। দেখছেন স্টার নিউজ। আর এই ছিল স্টার নিউজের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।